সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? স্কুলে আসার সময় কোনো অসুবিধা হয়েছে? কেন? আজকে তো সকাল থেকে বৃষ্টি। ছাতা নিয়ে এসেছে সবাই? আচ্ছা, অবশ্যই স্কুলে আসার সময়, কারণ এখন বর্ষাকাল এবং তোমাদের পরীক্ষা চলে এসেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু সতর্কতামূলক পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা কখনোই ভিজে কি স্কুলে আসবো না, আমরা ছাতা নিয়ে অবশ্যই স্কুলে আসবো। কেমন? সবার কাছে ছাতা আছে? যাদের কাছে নাই তারা অবশ্যই তোমাদের বাবা মাকে বলবে ছাতা সংগ্রহ করে দেওয়ার জন্য। এবং তো পরীক্ষা কয় তারিখ তোমাদের? হ্যাঁ, এবং এই যে এখন সবসময় স্কুলে উপস্থিত থাকতে হবে এবং 3 তারিখ থেকে পরীক্ষার জন্য তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আচ্ছা, আজকে আমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি। এবং সবাই বই নিয়ে এসেছ? আচ্ছা, বইগুলো একটু দেখাও দেখি। বই নিয়ে এসেছে, এভাবে ধরো। আমি কিভাবে ধরেছি? হ্যাঁ, আছে, সবার কাছে বই আছে। গুড। এভাবে প্রত্যেক বিষয়ের বই নিয়ে এসেছ? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে বই নিয়ে আসার জন্য। এবার তোমরা তোমাদের বইয়ের 63 পৃষ্ঠা খোলো সবাই। 63 পৃষ্ঠা খুলেছে সবাই? যে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। আমাদের আগের কথা বলবে না, আমাদের আগের যেই অধ্যায়গুলো ছিল, সেশনগুলো ছিল, সেগুলো আমরা শেষ করেছি এবং একেবারে শেষ পর্যায়ে আমাদের সিলেবাস অনুযায়ী শেষ পর্যায়ে এসেছি এবং বন্ধের কারণে আমাদের এই পড়াটা একটু দেরি হয়ে গিয়েছে। তো কি আছে যে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। এবং প্রথম অংশটুকু আমরা পড়েছি এবং পরের অংশে কি আছে দেখো, অনুসন্ধানী কাজ দেওয়া আছে তোমাদের। 63 পৃষ্ঠা খুলেছে সবাই? দেখো এখানে কি আছে, পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বৈচিত্র্যময়। ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বৈচিত্র্যময়, অর্থাৎ একটা থেকে একটা আলাদা, একটা একরকম সৌন্দর্য নিয়ে আছে। যেমন নদী, পাহাড়, সমুদ্র, মরুভূমি, জঙ্গল, মালভূমি, এই সবই হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। চলো এরকম আরও কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের নাম খাতায় লিখে ফেলি এবং কোন ধরনের পরিবেশে মানুষ কিভাবে জীবনযাপন করে তা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে সেটা তোমাদেরকে বর্ণনা করতে বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে তোমরা ইন্টারনেটের সহায়তা নিতে। আচ্ছা, তো এখন যেই এই ভূপ্রাকৃতিক যেই বৈশিষ্ট্যগুলোর কথা কি বলা হয়েছে, যে এইরকম কিছু বৈশিষ্ট্যের নাম লিখো এবং কোন কোন ধরনের পরিবেশের মানুষ কিভাবে জীবনযাপন করে সেই বিষয়টাও তোমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। এবং সেক্ষেত্রে তুমি কার থেকে সহায়তা নিবা? তুমি তোমার পরিবারে যে বয়স্ক ব্যক্তি আছে বা এলাকার যদি কোনো প্রবীণ ব্যক্তি থাকে সেই ব্যক্তি থেকে নিতে পারো। কোনো ভূগোলবিদ, এখন ভূগোলবিদের তুমি এখানে কোথায় পাবে? এবং পরিবেশ বিশেষজ্ঞ, ইন্টারনেট, তোমার যে বই আছে এই বই থেকে সহায়ক যে বই, এই বই পড়লে তুমি জানতে পারবে, বা আগের অধ্যায় থেকে তুমি আমরা যেই ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করেছি সেখান থেকে নিতে পারবে এবং তুমি তোমার শিক্ষকের কাছ থেকেও ধারণা নিতে পারবে। তো আমি সেক্ষেত্রে একটু আলোচনা করি যাতে তোমরা এই অনুসন্ধানীমূলক কাজটা করতে তোমাদের সুবিধে হয়। তাহলে এখানে কি বলা হয়েছে, পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও বৈচিত্র্যময় পরিবেশে মানুষের জীবনযাপনের কথা বলা হয়েছে। এখানে তোমার ভূপ্রকৃতির বৈশিষ্ট্যও বলবে এবং মানুষ কীভাবে জীবনযাপন করে সেটাও একটু আলোচনা করতে বলা হয়েছে। মানুষ ভূপ্রকৃতির সাথে খাপ খাইয়ে নিয়ে নিজেরা জীবনযাপন করে। এখন আমাদের যে বৃষ্টি হচ্ছে, এতদিন যে গরম ছিল আমরা সেই অনুযায়ী চলছি না, যে গরম থেকে কিভাবে আমাদের নিষ্কৃতি পেতে হবে বা একটু ভালো থাকা যায় সেটা নিয়েছি। এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি থেকে নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করব সেই অনুযায়ী আমাদের প্রকৃতির সাথে কি করতে হয়, খাপ খাইয়ে আমাদেরকে চলতে হয়। এখন আমি যদি বলি বৃষ্টি হচ্ছে, আমি আর আজ স্কুলেই যাব না, এটা বললে আমি পিছিয়ে যাব না? আমি চলতে পারবো না। আমাকে এই পরিবেশ পরিস্থিতি প্রকৃতির সাথে আমাকে খাপ খাইয়ে চলতে হবে। যেসব মানুষ নদীর তীরে বসবাস করে তাদের জীবন হয়
সংগ্রামী, তাদের জীবনযাপন কি হয় সংগ্রামী। যারা নদী তীরে বাস করে অনেক সময় যখন বন্যা হয় তখন তাদের ঘর বাড়ি ভেসে যায়, নদী ভাঙন হলে নদীর পাড়ে যারা থাকে তাদের বাড়িঘরও কিন্তু কি হয়ে যায়, নদী ভাঙনের কবলে তারা পড়ে যায় এবং তারা খুব সংগ্রাম করে জীবনযাপন করে এবং তাদের জমি জমা সব নদী গর্ভে বিলীন হয়ে যায়। তারা আবার জীবন সংগ্রাম শুরু করে এবং তিল তিল করে একসময় সেগুলো কিন্তু আবার গড়ে তুলে। আবার যারা পাহাড়ে বসবাস করে তাদের কিন্তু তীব্র পানির সংকট থাকে। দেখবে যে পানি কোন দিকে ধাবিত হয়, তুমি কোথাও পানি ফেললে পানিটা কোন দিকে ধাবিত হয়, নিচের দিকে না? তো যখন যারা পাহাড়টা উঁচু না, পাহাড়ে কিন্তু পানির এই যে আমাদের এখানে যে নলকূপ বসানো হয় পানির লেয়ার পাওয়া যায় না খুব সহজে, কিন্তু পাহাড় এখান থেকে 100 ফুট উপরে 200 ফুট উপরে পাহাড় চট্টগ্রাম অঞ্চলে ওইদিকে বেশিরভাগ পাহাড় না, তো সেখানে কিন্তু তীব্র পানির সংকট। সেখানে মাটির নিচে পানির লেয়ার পাওয়া কিন্তু খুবই কষ্টকর এবং তারা প্রাকৃতিক যেই ঝর্ণা আছে সেই ঝর্ণা থেকে তারা পানি সংগ্রহ করে। তাহলে এই পানি সংগ্রহ তাদের জন্য অনেক কষ্টের বিষয় না? কিন্তু আমাদের জন্য কি সেটা কষ্টের? আমাদের সব জায়গায় সবার বাড়িতে কিন্তু টিউবওয়েল আছে, পানির সুব্যবস্থা আছে, পুকুর আছে, সব কিছু আছে, কিন্তু তখন তারা এই সংগ্রামী জীবনযাপন পাহাড়ের মানুষ করছে না। তারা পানিটা তারা তীব্র পানির সংকট, খাবার সংকট থাকে, কিন্তু তবুও তারা কষ্ট করে সেটা সংগ্রহ করে। তাহলে তারা প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলছে না? আচ্ছা, এরপরে দেখো আবার যারা সমুদ্র তীরে বসবাসকারী মানুষ তারা সুনামি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি মোকাবেলা করে। এই যে কিছুদিন আগে আমাদের কি ঘূর্ণিঝড় একটা গিয়েছে, নাম কি ছিল? কথা বলবে না, রেমাল ছিল না? আমাদের এখানে বাতাসের যে তীব্রতা আমরা নিজেরা ভয় পাচ্ছি, এরকম অবস্থা। যারা সমুদ্র উপকূলবর্তী ছিল, অর্থাৎ যারা সমুদ্রের কাছাকাছি ছিল, তাদের কি অবস্থা হয়েছে? তাদের অবস্থা আরও ভয়ঙ্কর ছিল না? আমাদের এখানে তো খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সেখানের অবস্থা খুবই খারাপ ছিল এবং তারা সেটা মোকাবেলা করে নাই নাকি? যখন ঝড় জলোচ্ছ্বাস হয়েছে তখন ঘরে বসে থাকলে তারা বাঁচবে? তখন তাদেরকে যে প্রকল্প আশ্রয় কেন্দ্রে তাদেরকে অবশ্যই যেতে হয়েছে এবং বাঁচতে হলে তাদেরকে এই পরিবেশের সাথে এগুলো মোকাবেলা করেই বাঁচতে হচ্ছে। এবং তারা উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করে বিদায় তারা নানা প্রতিকূলতার সাথে সংগ্রাম করে। এরপরে আসো এবং সংগ্রাম করেই তাদেরকে টিকে থাকতে হয়। এবং এরপরে আসো মরুভূমির কথা। মরুভূমির আবহাওয়া ভিন্ন ধরনের। এখানে রাতে তীব্র শীত অনুভূত হয় এবং দিনের বেলায় প্রচণ্ড তাপ অনুভূত হয়। দিনে হচ্ছে গরম এবং রাত্রে হচ্ছে শীত। তাহলে সেখানকার মানুষেরও কষ্টে জীবনযাপন করতে হচ্ছে এবং তারা প্রকৃতির সাথে তারা খাপ খাইয়ে তাদের এই জীবনযাপন তারা করছে। এবং জঙ্গলে বসবাসকারী মানুষ শিকার করে জীবনযাপন করে। যারা জঙ্গলে বসবাস করে, আমরা আমাদের মৌলিক চাহিদা পূরণের জন্য, আমাদের নিত্যদিনের খাওয়ার দাওয়া সব কিছু পূরণের জন্য আমরা বাজার থেকে অল্প সময়ের মধ্যে বা আমরা চাইলেই সেটা ক্রয় করতে পারি, আমাদের কাছে টাকা থাকলে সেটা আমরা সহজে ক্রয় করতে পারি। কিন্তু যারা বনে জঙ্গলে থাকে তাদের কি করতে হয়? শিকার করেই জীবনযাপন করতে হয়। শিকার পেলে তারা খাবে, না হলে কিন্তু তাদের সেই ব্যবস্থা কিন্তু নেই এবং তাদের জীবনযাপন সমভূমির মানুষের থেকে যারা ওইখানে বসবাস করে বা পাহাড়ি মানুষরা, এদের কষ্ট বেশি না? আবার তাছাড়া সমভূমিতে বসবাসকারী মানুষ সুন্দর আরামায়েশে জীবনযাপন করে। আমাদের জীবনযাপন এবং পাহাড়ের মানুষের জীবনযাপনের মধ্যে অনেক তফাৎ আছে। আমরা একেবারে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। আমাদের বিদ্যুৎ, পানি, খাওয়া দাওয়া সব কিছু আমরা খুব সহজেই পাচ্ছি, কিন্তু যারা সমুদ্রকূলবর্তী নদীর এলাকার তোমার মরুভূমিতে থাকে, তোমার পাহাড়ি এলাকায় থাকে, আমাদের থেকে তাদের জীবনযাপন খুবই কষ্টকর এবং আমাদেরও যেগুলো কষ্টকর সেই বিষয়গুলোর সাথে আমাদেরকেও খাপ খাইয়ে কিন্তু আমাদের চলতে হয়। তাই দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে মানুষের জীবন পদ্ধতিও আলাদা এবং আমাদের সাথে আমাদের জীবন পদ্ধতি এবং পাহাড়িদের জীবন পদ্ধতি কি একই রকম? খাদ্যাভ্যাস কি একই রকম? এবং আমাদের এই প্রকৃতির সাথে প্রকৃতির সাথে মোকাবেলা করে প্রকৃতির সাথে খাপ খাইয়েই আমাদের জীবনযাপন কিন্তু আমাদের মতো। আবার আরেক এলাকার মরুবাসীদের জীবনযাপন ঠিক প্রকৃতির সাথে খাপ খাইয়ে
তাদের মতন। তাহলে আমাদের ভূপ্রকৃতির যেমন বৈচিত্র্য আছে, তেমন আমাদের জীবনযাপনেরও কিন্তু বৈচিত্র্য আছে, ভিন্নতা আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এই যে এখানে যে তোমাদেরকে অনুসন্ধানী কাজটা করতে বলা হয়েছে, তাহলে অন্তত 5টা লাইন তোমরা লিখতে পারবে না? পারবে কি না বলো? নাকি এতক্ষণ শুধু আমার কথা শুনছো? মনোযোগ সহকারে শুনেছো কি না? আমার এই কথা থেকে তুমি কি 5টা লাইন লিখতে পারবে না? আসতে কেন? কেউ পারবে না? যে আলোচনা করেছি বুঝতে কি অসুবিধা হয়েছে? আমার তো মনে হয় অন্তত 4-5 লাইন তুমি লিখতে পারবে যে পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও বৈচিত্র্যময় পরিবেশে মানুষের জীবনযাপন। এখন বৈশিষ্ট্য এখানে কি আছে? আমরা নদীর কথা বলেছি, সমুদ্রের কথা বলেছি, মরুভূমির কথা বলেছি, পাহাড়িদের কথা বলেছি এবং তাদের জীবনযাপনের কথা বলেছি, কিভাবে তারা কষ্ট করে তাদের জীবনযাপন প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভালো থাকার অবশ্যই চেষ্টা তোমাকে করতে হবে। ধন্যবাদ সবাইকে।